আদিশক্তি মা কামাখ্যা এই নীলাচল পর্বতের উপরেই মায়ের মন্দির। আর এই মন্দিরের সাথেই রয়েছে মায়ের আরও 10টি রূপ, যা আমরা মায়ের 10 মহাবিদ্যা মন্দির নামে জানি। তাই তো এই কামাখ্যা মন্দির আর এই নীলাচল পর্বত এত শক্তিশালী। আজকে আমরা জানব দেবীর এই 10টি রূপ ও রূপের রহস্য। কেন এই নীলাচল পর্বত এত শক্তিশালী হয়ে উঠেছে। আমি আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি এই কামাখ্যা মন্দির কিভাবে স্থাপিত হয়েছে আর এখানে কিভাবে এই মন্দিরে আপনারা কলকাতা থেকে আসবেন, কোথায় ভোগ প্রসাদ পাবেন, কোথায় কিভাবে টিকিট করবেন, কিভাবে দর্শন করবেন, থাকার ব্যবস্থা কি আছে, সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন আমার আগের ভিডিওতে। আর আজকে আমি আপনাদেরকে দেখাবো দেবীর 10টি রূপের রহস্য ও আপনাদেরকে দেখাবো 10 মহাবিদ্যা মন্দির। আমি খুব সকাল সকাল এই কামাখ্যা মায়ের মন্দিরে প্রবেশ করেছিলাম। তারপরে খুব সুন্দর করে মন্দিরে পুজো দিয়েছি, সেটা আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন। তারপরে মায়ের ভোগ প্রসাদ খেলাম আর খেয়েই এই পাশেই বসেছিলাম আমি। হঠাৎ মায়ের মন্দিরের পাশেই দেখলাম এক মন্দির, দুটো, বুঝতে পারলাম না। আমি একটু এগিয়ে গেলাম, গিয়ে দেখলাম এটা ছিন্নমস্তাক মায়ের মন্দির আর পাশেই রয়েছে কামেশ্বর মহাদেব মন্দির। এই নীলাচল পর্বতে মোট 5টি মহাদেব মন্দির রয়েছে আর 10 মহাবিদ্যা মন্দির। এই আসামের গুয়াহাটিতে কামরূপী মা কামাখ্যা, যার নাম শুনলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। তবে এখানে কোনো মূর্তি বা লিঙ্গ প্রতিমা কিছুই নেই, এখানে কিন্তু সব যোনি রূপে পূজিত হয়। তাই এই কামেশ্বর মহাদেব মন্দিরও কিন্তু যোনি রূপেই রয়েছে। এর ভিতরে ছিন্নমস্তা দেবী রয়েছে। এটি হচ্ছে ঠিক এই কামাখ্যা মন্দিরে ওঠার আগেই দেখবেন ডান দিকে পড়ছে, এই হচ্ছে ছিন্নমস্তাক মায়ের মন্দির। অনেক গর্ভগৃহতে এখানেও জল আছে, একটা কুণ্ড আছে, আর এখানে এই বলি কাঠ আছে, এখানে বলি দেওয়া হয়। মা কামাখ্যা মন্দিরে উঠতেই দেখুন একটু এগাতেই ডান দিকে রয়েছে কালী আর তারা মায়ের মন্দির, যা 10 মহাবিদ্যার মধ্যে প্রথম মহাবিদ্যা। এখানে প্রচুর পজিটিভ এনার্জি রয়েছে। আর আমি আপনাদেরকে দর্শন করাচ্ছি, এটি হচ্ছে কালীর মন্দির। 10 মহাবিদ্যার প্রথম বিদ্যা হচ্ছে মা কালীর মন্দির, যেটা আমি আপনাদেরকে এটা দেখালাম। আর তার আগে দেখিয়েছি আমি আপনাদেরকে ছিন্নমস্তাক মায়ের মন্দির। ওর সাথে কিন্তু যে 5টা শিব ঠাকুর আছে তার মধ্যে একটা শিব ঠাকুর ওইখানে দেখিয়েছি আপনাদের। আর এই হচ্ছে এখন চলে এসেছি তারা মায়ের মন্দির, এটা হচ্ছে দ্বিতীয় মহাবিদ্যা মন্দির। এই 10 মহাবিদ্যা হচ্ছে এই এক একটি শক্তির প্রতীক হিসাবে এই কামাখ্যা মন্দিরে রয়েছে। মা কালী শক্তি এবং অশুভ বিনাশের প্রতীক, আর তারা মা হলেন ভক্তকে আপদ বিপদের হাত থেকে রক্ষা করেন বলে জানা গেছে। এই হলো মা তারা। এই যে মেন মন্দির দেখছেন, এই মন্দিরের ভিতরে আছে মাতঙ্গিনী মা আর কমলা সুন্দরী ত্রিপুরেশ্বরী, ওই মন্দিরের ভিতরে আছে। দেখাবো আমি আপনাদেরকে এই মন্দিরগুলো। তবে আমি আপনাদেরকে মা ছিন্নমস্তার মন্দির দেখিয়েছি। এই মন্দির রূপ, আত্মত্যাগ, অহংকার ত্যাগের প্রতীক হিসাবে ব্যাখ্যা করা হয়েছে। এই 10 মহাবিদ্যা 10টি শক্তির প্রতীক আমি আপনাদেরকে বলেছি, আর আমি এক এক করে দেখাচ্ছি। তবে 10 মহাবিদ্যার মন্দির আমি পরপর দেখাতে পারছি না, আমি একটা যেটা সামনে পড়ছে আমি সেইভাবেই দেখাচ্ছি আপনাদেরকে। তবে প্রত্যেকটা মন্দির কিন্তু আমি নাম্বার করে দিচ্ছি, আমি কটা মন্দির আমি আপনাদেরকে দেখালাম। এখানে ধূপকাঠি জ্বালাচ্ছিলাম সকালে, আর এই পাশ থেকে ঘুরে ঘুরে এই পেছনের রাস্তাটা দিয়ে এইভাবে আসতে হবে। এই সিঁড়ি দিয়ে যাওয়ার পরেই বাঁ দিকে আছে ধূমাবতী মায়ের মন্দির। এই ধূমাবতী মা জীবনের কঠিন সত্য, বৈরাগ্য ও ধৈর্যের শিক্ষা দেন মা ধূমাবতী। এই মা আদিশক্তি কামাখ্যা মন্দিরকে ঘিরেই রয়েছে মায়ের 10 মহাবিদ্যা মন্দির। মন্দিরের ভিতরেই কয়েকটা মন্দির আর কয়েকটা কিন্তু ওই নীলাচল পর্বতের উপরও রয়েছে, সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। আপনারা যদি কখনো এই কামাখ্যা মন্দিরে আসেন, চেষ্টা করবেন মায়ের 10 মহাবিদ্যা মন্দির দর্শন করতে। ভক্তরা বিশ্বাস করেন এই পূর্ণ দর্শনেই যাত্রা সম্পূর্ণ হয়। কমেন্টে লিখতে ভুলবেন না জয় মা কামাখ্যা।
এটা হলো উন্মাদ মহাদেব মন্দির। এই নীলাচল পর্বতে কিন্তু 10 মহাবিদ্যা মন্দিরের সাথে 5টা শিব মন্দিরও আছে। আমি আপনাদেরকে আগে দেখিয়েছিলাম কামেশ্বর মহাদেব মন্দির, আর এটা হলো উন্মাদ মহাদেব মন্দির। এটা হচ্ছে কামাখ্যা মন্দিরের সাথেই রয়েছে। দেখুন এখানে কিন্তু অনেক যজ্ঞ হয়। দেখুন এই হচ্ছে কামাখ্যা মন্দির, ঠিক পাশেই আছে। মা কামাখ্যা মন্দিরে যেখানে সিংহগুলো আছে তার পাশেই রয়েছে কিন্তু এখানে এই শিব ঠাকুরের মন্দিরটি। এটি হচ্ছে ওই মন্দিরে পুজো দেওয়ার পরেই যে ওখানে দেখেছেন সবাই বসে, তো ওই বসার জায়গা থেকে আসার পরেই এই শিব ঠাকুর মন্দিরটি। কমলেশ্বর মহাদেব মন্দির এটা। এই মন্দির থেকে দেখুন এই সিঁড়িগুলো আছে, পাশে বসার, ওই বসার উপরটাতে ওঠার পরে এখানে আদিগুরু শঙ্করাচার্য মন্দির রয়েছে, একটা মন্দির আছে। এরকম চারপাশে কিন্তু অনেক দেবদেবীর মন্দির আছে। এর ভিতরে মহাবিদ্যার যে 10 শক্তি, সে 10 মা শক্তির মন্দির আমি আপনাদেরকে আজকে দেখাবো। আর 5টা মহাদেবের যে মন্দির আছে সেই মন্দিরগুলো আমি আপনাদের দেখাবো। আর ওখান থেকে বেরিয়ে আসার পরে এই সাইডে আছে মা মাতঙ্গীর মন্দির। এই মা মাতঙ্গীকেই জ্ঞান, সঙ্গীত, শিল্প ও বাক শক্তির অধিষ্ঠাত্রী দেবী হিসাবেই কিন্তু মনে করা হয়। আদিগুরু শঙ্করাচার্যর মন্দিরের পাশ থেকেই যে রাস্তাটা চলে গেছে এটি হচ্ছে সৌভাগ্য কুণ্ডের দিকে। এটাও কিন্তু মা কামাখ্যা মন্দিরের ভিতরেই রয়েছে এই সৌভাগ্য কুণ্ড। এই কুণ্ডকে অতি পবিত্র বলে মানা হয়। আদিশক্তি মা কামাখ্যা তারই 10টি রূপ মা এখানে ধারণ করেছিলেন এই নীলাচল পর্বতের উপরে। আর এখানেই রয়েছে আরও 5টি শিব মন্দির। সেই কারণেই কিন্তু তান্ত্রিক মতে এটিকে অনেক শক্তিশালী আর পজিটিভ জায়গা বলে মনে করা হয়। সেই কারণেই এখানে ভক্তরা আর তান্ত্রিক সাধু সন্ন্যাসীরা কিন্তু এখানে ছুটে আসে। আমি আপনাদেরকে 4টে মহাদেবের মন্দির দেখালাম। এর ভিতরে যে মহাদেব মন্দির আছে তার মধ্যে এটা হচ্ছে 4 নম্বর। এখন যাব সৌভাগ্য কুণ্ড, যেটা এই মায়ের যে সৌভাগ্যের যে জল, এই জল কিন্তু অনেকে এখান থেকে হাতে করে বা বোতলে করে নিয়ে বাড়ি যাচ্ছে, অনেক শুভ কাজে লাগে। এই হচ্ছে মায়ের সৌভাগ্য কুণ্ড। চলুন আমি আপনাদের ভিতরটা দেখাই। এটাকে সৌভাগ্য কুণ্ড বা জীবিত কুণ্ড বলে সবাই জানে। এখানে নাকি মানুষের প্রাণ ফিরে পায়। যাদের বিবাহ হয় না, এখান থেকে জল নিয়ে গেলে তাদের বিবাহ হয়ে যায়। এখানে অনেক অসম্পূর্ণ কাজ কিন্তু সম্পূর্ণ হয়। আর এই জীবিত কুণ্ডের চারপাশে যে সিঁড়ি আছে এখানে কিন্তু অনেক ভক্তরা সাধনা করে। এই আদিশক্তি মা কামাখ্যা মন্দির সকালে যখন দর্শন করছিলাম, ওখানে কিন্তু ত্রিপুরা সুন্দরী রয়েছে গর্ভগৃহতে প্রবেশ করার আগেই। যেহেতু ওখানে মোবাইল অ্যালাউ নেই বলে আমি আপনাদেরকে সেটা দেখাতে পারলাম না। ওখানে মা ত্রিপুরা সুন্দরী রূপে রয়েছে লক্ষ্মী, সরস্বতী আর মা ত্রিপুরা সুন্দরী 3টে রূপ নিয়ে মা ওখানে আছেন। তারপরেই সিঁড়ি একদম গর্ভগৃহ থেকে নিচে নেমে গেছে। আর তারপরেই রয়েছে মায়ের কামাখ্যা মায়ের যোনি রূপে যেখানে পূজিত হচ্ছে সেইটা। তো আপনারা যখন আসবেন মা কামাখ্যা মন্দির দর্শন করতে, আপনারা তো তখন দেখতেই পারবেন মা ত্রিপুরা সুন্দরী সৌন্দর্য, জ্ঞান ও চৈতন্যের প্রতীক হিসাবে মাকে মানা হয়। এটা হচ্ছে কচ্ছপ পুকুর। অনেক কচ্ছপ আছে। আর এখন দাঁড়িয়ে আছি আমি মাতা ভৈরবী মাতার মন্দিরে। এই হচ্ছে ভৈরবী মাতার মন্দির। মা ভৈরবী সাহস, তপস্যা ও অন্তরের শক্তির প্রতীক হিসাবে মাকে মানা হয়। এই মা ভৈরবীর মন্দিরের পাশেই রয়েছে এমন একটা পুকুর। এই পুকুরে অনেক মাছ আছে আর কচ্ছপ আছে। এখানে মুড়ি বিক্রি হয়। যদি কেউ আসেন আপনারা কিন্তু মুড়ি কিনে এখানে দিতে পারেন। আর এই পুরো জলের উপরে কিন্তু মুড়ি ভাসছে। আর 1-2 কচ্ছপ আছে, ওরাই কিন্তু মুড়িগুলো খাচ্ছে। এখন চলে এসেছি কেদারেশ্বর মহাদেব মন্দির। কামাখ্যা মন্দির থেকে পুরো বাইরে বেরিয়ে আসার পর যখন বগলামুখী মায়ের মন্দিরের রাস্তাতে উঠতেই প্রথমেই পড়বে এই কেদারেশ্বর মহাদেব মন্দির। এই মন্দিরেই রয়েছে অনেক ছোট ছোট অনেক দেবদেবী, ছোট ছোট মূর্তি রয়েছে। আর মাঝখানেই রয়েছে বাবা কেদারেশ্বর। এই মন্দির দর্শন করার পরেই কিন্তু উঠে যেতে হয় বগলামুখী মায়ের মন্দিরের রাস্তায়।
10 মহাবিদ্যার মধ্যে এটি হলো আরেকটি মন্দির। আমি আপনাদেরকে 7 নম্বর পর্যন্ত দেখিয়েছিলাম, এটি হলো 8 নম্বর। এটা বগলামুখী মায়ের মন্দির থেকেই যাওয়া যায়। এই মন্দিরকে মা কমলাকে ঐশ্বর্য, সমৃদ্ধি ও কল্যাণের প্রতীক হিসাবে মানা হয় মা কমলাকে। এই মন্দিরের রাস্তা থেকে বেরিয়ে আসার পরে বাদিকে যে রাস্তা, ওই রাস্তা ধরে এই উপর দিকে আসলেই মা বগলামুখীর মন্দির আছে। এখন আমি আপনাদেরকে নিয়ে যাব মা বগলামুখীর মন্দিরে। মা বগলামুখীর মন্দিরের সামনে আসতেই দেখলাম রাস্তার দুই ধারে যে ডালার দোকান রয়েছে সেখানে কিন্তু হলুদ রঙের বস্ত্র ঝুলছে, মানে বোঝা গেল যে মা হলুদ রং পছন্দ করেন। আর এই মন্দিরে যত ভক্ত এখান থেকে ডালা নেয় আর হলুদ বস্ত্র কিনে মাকে পুজো দেয়। বলা হয় তন্ত্রতে বিশ্বাস করে মা বগলামুখী হলো অশুভ শক্তিকে স্তব্ধ করেন আর শত্রুকে বিনাশ করে। কোনো শত্রু যদি কারোর পিছনে লেগে যায় তাকেও মা শেষ করে। এটাই হলো মা বগলামুখীর মহিমা। 10 মহাবিদ্যার মধ্যে 9 মহাবিদ্যার মন্দির আমি আপনাদেরকে দেখালাম, কিন্তু এই মন্দিরের ভিতরে মোবাইল ক্যামেরা অ্যালাউ নেই। যদি কেউ দেখে ফটো তুলতে তো 10,000 টাকা ফাইন করে, সেজন্য আমি আপনাদেরকে ভিতরটা দেখাতে পারলাম না, বাইরে দিয়ে দেখালাম। তবে আপনারা যদি আসেন কামাখ্যা মন্দির দর্শন করতে, তা 10 মহাবিদ্যার 10টি মায়ের মন্দির দর্শন করবেন। আর সাথে মহাদেবের যে 5খানা মন্দির আছে সেটাও দর্শন করবেন। এটি একটি মানে শক্তিপীঠ। আর এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আরেকটি মন্দির। তার 9টা মন্দির দেখিয়েছি, আর একটা মন্দির আমি আপনাকে দেখাবো, তাহলে আপনাদের 10 মহাবিদ্যার 10টি মন্দির কমপ্লিট হবে। এই রাস্তা থেকেই বগলামুখী মায়ের মন্দির থেকে বাইরে বেরিয়েই ডান সাইডে যে রাস্তাটা চলে গেছে সেটা দিয়েই পাহাড়ের উপরের দিকে হেঁটে উঠতে হবে। তারপর ভুবনেশ্বরী মাতার মন্দির, ওই বগলামুখী মায়ের মন্দির থেকে বাইরে বেরিয়ে ডান দিক ধরে হাঁটতে শুরু করবেন, ঠিক এই রাস্তা ধরে। আজ আমরা একসঙ্গে দর্শন করছি কামাখ্যার 10 মহাবিদ্যা মন্দির। কামাখ্যা মন্দিরের আশেপাশেই রয়েছে কিন্তু এতগুলো মন্দির, অনেকেই জানে না। কিন্তু আমার আজকের ভিডিও আপনারা দেখার পরে যদি কেউ এই কামাখ্যা মায়ের কাছে আসেন, একটু হাতে সময় নিয়ে আসবেন, চেষ্টা করবেন 10 মহাবিদ্যার মন্দিরগুলো ঘুরে দেখার জন্য। রাস্তার মধ্যে যেতে যেতে এইরকম একটা সিঁড়ি দেখতে পাবেন। এই পাহাড়ের উপরে একটি মন্দির আছে। এই মন্দিরটা হচ্ছে স্বামী নিগমানন্দ মহারাজ, উনি হচ্ছে এখানে সিদ্ধি লাভ করেছিলেন, উনি এখানে তপস্যা করেছিলেন। তো ওনার একটা পাথরের মূর্তি আছে উপরে রাখা, এটাও আপনারা চাইলে দর্শন করতে পারেন। এই নীলাচল পর্বতের উপরে রয়েছে আরেকটি মন্দির, ভুবনেশ্বরী মন্দির। আর এই খালি পায়ে যখন পাহাড়ি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে উপরের দিকে উঠছিলাম, আর আমি একই দিনে এই 10 মহাবিদ্যা মন্দির পুরো কভার করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ভীষণ ভালো লাগছে। দেখুন, এটা হচ্ছে ভুবনেশ্বরী মায়ের মন্দিরের গেট। একদিকে বাবা ভৈরব আর মা ভুবনেশ্বরী রয়েছে। ভিতরে প্রবেশ করা মাত্রই সত্যি একটা পজিটিভ ভাইব কিন্তু আমি শুরু থেকেই পাচ্ছিলাম। যতগুলো শক্তিপীঠ আছে ততগুলোই কিন্তু ভৈরব আছে। বাবা কখনোই কিন্তু মাকে একা ছাড়েননি, তাই যতগুলো শক্তিপীঠ আপনারা দর্শন করেছেন দেখবেন ভৈরব মন্দির রয়েছে, ভৈরব আকারে কিন্তু বাবা মহাদেব। আর এই ভুবনেশ্বরী মায়ের মন্দিরেই কিন্তু এটা হচ্ছে বাবা ভৈরব রূপে রয়েছে। আর মা ভুবনেশ্বরীকে বলা হয় বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিষ্ঠাত্রী দেবী হলো মা ভুবনেশ্বরী। আর এখানে দেখুন একটা লক্ষ্মী আর সরস্বতী একই মূর্তিতে বিরাজমান। এক সাইডে মা লক্ষ্মী আর এক সাইডে রয়েছে সরস্বতী, একটা কাপড় দিয়ে মোড়ানো রয়েছে। দারুণ লাগছিল এই মন্দিরটি। এটা হচ্ছে ভুবনেশ্বরী মায়ের মন্দির। আর এই মন্দিরের ভিতরে ফটো ক্যামেরা অ্যালাউ নেই, তাই জন্য আমি আপনাদেরকে বাইরেটা সুন্দর করে দেখাচ্ছি। আর এরকম প্রত্যেকটা দ্বার আছে, দ্বারের মধ্যে এইভাবে পরিক্রমা অনেকে করছে। এই ভুবনেশ্বরী মায়ের মন্দিরটা বেশ বড় আর শান্ত। এখানে সেই কারণেই অনেক ভক্তরা এসে এখানটাতে শান্ততে একটু মনের শান্তির জন্য তপস্যা করেন। আর এই সাইডে দাঁড়িয়ে ব্রহ্মপুত্র নদীতে অনেক সুন্দর যে ভিউ, আর এখান থেকে উমানন্দ মন্দিরের দ্বীপটাও কিন্তু দেখা যায়।
পুরো গুয়াহাটি শহরটাও দেখা যায়। দারুণ ভিউ এই ভুবনেশ্বরী মন্দির থেকে দেখা যায়। আর এই দেখুন, এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী, আর ব্রহ্মপুত্র নদীর মাঝখানে যে দ্বীপটি ওটা হচ্ছে উমানন্দ মন্দির। আমি আপনাদেরকে ওই মন্দিরটাও দেখাবো এই ভিডিওতেই, আপনারা দেখুন। আজকে আমি এটা পুরো 10 মহাবিদ্যার যে মন্দিরটি কমপ্লিট করে দেখালাম। আর এখন যাবো আরেকটা শিব মন্দির। 10 মহাবিদ্যার যে মা শক্তিপীঠের যে চারপাশে যে মন্দির, সেটা কিন্তু আমি আজকে পুরোটা আপনাদের কমপ্লিট করে দেখিয়েছি। আপনারা আসবেন, এইভাবেই কিন্তু মন্দিরে ঘুরবেন। কামাখ্যা দেবীর মন্দিরের সাথে সাথে 10 মহাবিদ্যার যে মন্দির, সেগুলোও কিন্তু আপনারা সুন্দর করে ঘুরবেন। যে শিব মন্দির, এই শিব মন্দির থেকে এই যে সিঁড়িটা আরও নিচে চলে গেছে। 575টা সিঁড়ি আছে। এই যে সিঁড়ি দেখছেন, 575টা সিঁড়ি নেমে একদম ওই নদীর ধারে গেছে। ওইখানে আছে গণেশ মন্দির, সিদ্ধিদাতার গণেশ। ওখানে তান্ত্রিক রূপে ভগবান গণেশের পুজো করা হয়। তো ওখান থেকেই অনেকে দেখুন আসছে গণেশ দর্শন করে। আমি আর এই অন্ধকার হয়ে যাবে যেতে যেতে, তাই আমি যাব না। আমি শিব মন্দিরটা আপনাদেরকে এখানে দেখাবো। এই হচ্ছে গণেশ মন্দিরের রাস্তা। চলুন উপর দিকে যাই। এই গাছটা দেখুন কত বড়, আর এরকম দেয়ালে শিব ঠাকুরের মূর্তি আঁকা আছে। আর এই গাছ দেখুন, একটা শুধুমাত্র পিলারের উপরে দাঁড়িয়ে রয়েছে। এত বড় গাছ, সুন্দর জায়গা, নিলিবিলি ফাঁকা। কিন্তু তন্ত্র সাধনায় যারা সিদ্ধি লাভ করে তারা কিন্তু এখানে আসেন। এখানে আমি কিন্তু তেমন লোক বা ভিড় কিছুই দেখিনি, আর খুব মানুষ কম। এখানে 2 থেকে মাত্র 3 জনকেই আমি দেখেছি, আর বাকি কাউকে এখানে দেখিনি। এখানে এই পাহাড়ের ভিতর থেকে যাওয়া যায় একটা, তারপরে আছে বড় শিবলিঙ্গ। চলুন, আমি যদি দেখাতে পারি আমি আপনাদেরকে দেখাবো। অনেক সুন্দর, বাইরেটা বেশ বড়। এখানে কয়েকটা সাধু থাকে, আর এখানে ঘর তৈরি হচ্ছে। ভীষণ ফাঁকা, ভীষণ সুন্দর। কোথাও থেকে একটা আওয়াজ আসলো, বলল ভিতরে গিয়ে ফটো নিতে না। তাহলে আমি আপনাদেরকে দেখাতে পারবো না হয়তো। ভিতরে বিরাট বড় একটা শিবলিঙ্গ আছে। এই হচ্ছে সিঁড়ি, ভিতরে যেতে হয়। 2টো পাহাড়ের মাঝখান থেকে নিচু হয়ে যেতে হয়। শুয়ে শুয়ে একদম অন্ধকার ভিতরটা, খুব সুন্দর। লাইট জ্বলেও না, বাইরে থেকে একটু হালকা দিনের যে লাইট সেটাই যা একটু আসে, কিন্তু ভিতরটা পুরো ঘুটঘুটে অন্ধকার। আর বড় শিবলিঙ্গ আছে, খুব সুন্দর। এই কামাখ্যা মন্দিরে আমি আপনাদেরকে সমস্ত কিছু ঘুরে দেখিয়েছি। হয়তো আপনারা অন্য কোনো ব্লগের মাধ্যমে হয়তো এইভাবে দেখেননি, আজকে যেভাবে আমি আপনাদেরকে দেখিয়েছি। আর এই যে গণেশ মন্দির আছে, শিব মন্দির আছে, আপনারা কিন্তু এখানে আসলে এইভাবে দর্শন করতে পারবেন। এই যে পাহাড়ের গুহাগুলো আপনাদেরকে দেখালাম, এর ভিতরে গিয়েই মানে শিবের লিঙ্গ আছে আর গণেশ ঠাকুর আছে। খুব সুন্দর মন্দিরটি, একটা সত্যি খুব ভালো লাগছে। পুরো পাহাড়ে ঘেরা জঙ্গলের ভিতরে এমন সুন্দর একটা মন্দির, খুব ভালো লাগছে। এখানে একটা শান্তি ফিল হচ্ছে। আর ওই সাইডে দেখুন ব্রহ্মপুত্র নদী, আর আরও নিচে আছে যেটা, সেটা হচ্ছে গণেশের মন্দির। সেটা কিন্তু এখানে আরও 570টা সিঁড়ি আনতে হবে নিচের দিকে। কামাখ্যা মন্দিরে আমার এনার সাথে আলাপ হয়েছিল, তো উনি আমাকে 10টা যে মহাবিদ্যা যে মন্দির আছে, সেই 10টা মন্দির আমাকে উনি ঘুরিয়েছেন। শিবলিঙ্গ মন্দির আছে, শিবের মন্দির 5খানা, সেটাও ঘুরিয়েছে। এখানে যে গণেশ মন্দির আর শিব মন্দির উনি নিয়ে এসছেন। আজকে আমাকে উনি এতগুলো মন্দির ঘুরিয়েছেন। আপনার নাম বলে? প্রসেনজিৎ রায়চৌধুরী। কোথায় থাকেন? আমার বাড়ি এখানে আসামে মির্জা, অরিজিনাল বাড়ি কলকাতা। আচ্ছা, উনিও কলকাতার বাসী। খুব ভালো লাগলো। রাতে আবার আমি ফিরে আসলাম কামাখ্যা মন্দিরে। এখানে বসে সন্ধ্যা আরতি দেখলাম, মায়ের পুজো দেখলাম, কীর্তন হচ্ছিল এখানে, মায়ের নাম গান ভীষণ ভালো লাগছিল। এখানে বসে রাত্রি 10:30 পৌনে 11টা পর্যন্ত আমি মায়ের মন্দিরেই ছিলাম। তারপরে হোটেলে গিয়ে ঘুমালাম। সকালবেলা আমি বেরিয়ে পড়লাম হোটেল ছেড়ে। আজকে আমি পুরো কলকাতায় ফিরবো, কিন্তু এখন ঘড়ির কাঁটাতে সকাল 8টা বাজে। এখন আমি যাব
উমানন্দ মন্দিরে। আর এই কামাখ্যা থেকে কিভাবে উমানন্দ মন্দির যাব আমি সেটাই আপনাদেরকে দেখাবো, আপনারাও যাতে এখানে এসে কামাখ্যা মন্দিরের সাথে সাথে উমানন্দ মন্দিরও দর্শন করতে পারেন। মন্দির থেকে একটুখানি এগোতেই দেখলাম এরকম বাস স্ট্যান্ড করা আছে, এখানে বাস দাঁড়িয়ে আছে, ছোট গাড়ি, অটো, অনেক রকমের এখানে গাড়ি আছে। যার যেমন সুবিধা আপনারা এখান থেকে গাড়ি বুকিং করেও যেতে পারেন বা শেয়ারিংও যেতে পারেন। আমি এখান থেকে যাব বাসে করে। বাসে আমায় ভাড়া লেগেছিল 20 টাকা করে, আর 20 টাকার মাধ্যমে আমি চলে এসেছি এই উমানন্দ মন্দিরের সামনে। আপনারা 20 টাকার মাধ্যমে কিন্তু গুয়াহাটিতেও চলে যেতে পারেন, তবে আমি গুয়াহাটিতে উমানন্দ দর্শন করে তারপরেই যাব। এই কামাখ্যা মন্দিরে এই রাস্তা দিয়ে আসলাম, আসার পরে এই রাস্তা চলে গেছে স্টেশন আর পল্টন বাজার, আর এটা হচ্ছে উমানন্দ যাওয়ার ঘাট। টিকিট কাউন্টার আছে এখানে, টিকিট কাউন্টার দিয়ে এখান দিয়ে যেতে হবে। এই টিকিট কাউন্টারে টিকিটের মূল্য নিল এক একজনের 200 টাকা করে, যাওয়া আসা। তো আমরা দুজন ছিলাম, আমাদের 400 টাকা লেগেছে বোটে, আমাদেরকে নিয়েও যাবে আবার নিয়ে আসবে, তার জন্য 400 টাকা। তো এই উমানন্দতে যাওয়ার জন্য ব্রহ্মপুত্র নদীতে করে এই লঞ্চে করে যেতে হবে, বেশ অনেকটাই সময় লাগবে। আর সুন্দর ভিউ, দারুণ লাগছিল ওই নদীর উপর দিয়ে যেতে। দেখুন এই ব্রহ্মপুত্রতে যারা এসেছেন এই উমানন্দ দর্শন করার জন্যে সবাই কিন্তু লাগেজ যে যার নিয়ে এসেছে হোটেল ছেড়ে। আবার অনেকে কামাখ্যাতে রয়েছে, তারা কিন্তু কামাখ্যা মন্দিরের ওখানেই লাগেজ রেখে উমানন্দ দর্শন করে তারপরে কামাখ্যা মন্দির দর্শন করবে। আমি পুরো লাগেজ নিয়ে এসেছি উমানন্দতে। আর এই লঞ্চ থেকে নেমে এখানে যে ফলের দোকানগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানেই আমি আমার লাগেজগুলো রেখে দিয়েছিলাম। তারপরে খালি ধায়ে আমি উমানন্দের পাহাড় চড়ে পাহাড়ের উপরে গিয়ে বাবা মহাদেবের দর্শন করেছি। এই উমানন্দে অনেকটা কিন্তু সিঁড়ি আছে, তারপরেই কিন্তু মন্দির। সিঁড়ি দিয়ে উঠতেই আপনারা দু সাইডে অনেক ডালার দোকান পাবেন, যদি আপনারা এখানে পুজো দিতে চান ডালা কিনতে পারেন। কামাখ্যা দর্শনের পর যদি আপনাদের হাতে সময় থাকে আপনারা একবার ঘুরে যাবেন এই ব্রহ্মপুত্রর বুকের উপরে এক শান্ত পরিবেশ, প্রাচীন মন্দির এই যাত্রাকে আরও স্মরণীয় করে তুলবে। আর কথায় বলে উমানন্দ দর্শন না করলে আপনার কামাখ্যা মন্দির দর্শন নাকি সার্থক হয় না, তাই সমস্ত যাত্রী কিন্তু এখানে আসে দর্শনের জন্য। এটা এখন চলে এসেছে উমানন্দ মন্দির, আর এই মন্দিরের গেট এই সাইডে আছে। এই হরগৌরীর মন্দির, এখানে আছে হরগৌরীর মন্দির, আর এই হচ্ছে উমানন্দ গেট। চলুন ভিতরে। ব্রহ্মপুত্র নদীর মাঝখানে এই দ্বীপের উপরেই রয়েছে এক শিব মন্দির, যেটা আমরা দেখতে পাচ্ছি। আর তার সাথেই জড়িয়ে রয়েছে কামদেবের ভস্ম হওয়ার কাহিনী। চলুন আজকে আমরা জেনে নিই এই উমানন্দ মন্দিরের এখানে কেন কামদেব ভস্ম হয়েছিলেন। এই ব্রহ্মপুত্র নদী তখন ময়ূরদ্বীপ নামে সবাই জানতো। তাই ময়ূরদ্বীপের উপর এখন এই যে শিব মন্দির দেখছেন, এখানে ভগবান শিব ধ্যানে মগ্ন হয়েছিলেন। একদিকে দেবতারা চেয়েছিলেন শিব ও পার্বতীর মিলন হোক, আর অন্যদিকে কামদেব তার শিবের ধ্যান ভাঙানোর জন্য তার প্রেমের বাণ নিক্ষেপ করেছিলেন ভগবান শিবের উপরে। কিন্তু ধ্যান ভেঙে যাওয়ায় শিব অত্যন্ত ক্ষুব্ধ হয়ে যান আর তার তৃতীয় নয়ন খুলে দেন। সেই অগ্নিশিখায় কামদেব ভস্ম হয়ে যায়। পরে কামদেবের স্ত্রী রতিদেবী করুণ প্রার্থনা করেন, শিব তাকে পুনর্জীবনের আশীর্বাদ দেন। এই ঘটনায় স্মৃতিতে জড়িয়ে আছে যে স্থানে উমানন্দ অর্থাৎ পার্বতী এবং আনন্দ অর্থাৎ মিলন, এই মন্দিরেই হয়েছিল উমানন্দ নামে আজ পরিচিতি। বর্তমানে মন্দিরটি 1700 শতকে আহোম রাজা গদাধর সিংহ পুনর্নির্মাণ করেছিলেন, ইতিহাসে উল্লেখ রয়েছে। কিন্তু বহুবার এই মন্দির ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে আর বারবার সংস্কার করা হয় এই মন্দির। তাই আজ লাখ লাখ ভক্তরা এই মন্দিরে আসে উমানন্দকে দর্শন করার জন্য।
উমানন্দ দর্শন করে এখান থেকে লাস্ট লঞ্চ যেটা আছে বিকেল 4টের সময় কিন্তু ছেড়ে দেয়। তাই সমস্ত ভক্তরা আমরা এই লঞ্চে উঠে বসলাম। আর এখন এই লঞ্চ যাবে আমাদের উমানন্দ লঞ্চঘাট পর্যন্ত। আর আমি এখান থেকে চলে যাব গুয়াহাটি স্টেশন। আজ আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্টে জানাবেন। আর জয় মা কামাখ্যা লিখতে কিন্তু ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সাথে।